তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 7 পেপারটি রয়েছে এই সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনে গিয়াস উদ্দিন বলবনের কৃতিত্ব বা অবদান কতখানি এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তর পত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 7, এখানে 20 নম্বরের প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনে বলবনের অবদান। তা তোমাদের এই পেপারটির প্রথম ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনে ইলতুৎমিশের অবদান। এখন আমরা করব বলবনের অবদান। এই ইলতুৎমিশ এবং বলবন থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। ইলতুৎমিশ নিয়ে ভিডিও ক্লাসের আগে দিয়েছি, এর আগের ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও। এখন আমরা দেখব বলবনের অবদান। তা বলবন কে ছিলেন? বলবন ছিলেন দিল্লির যে প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতানি সাম্রাজ্যের, সেই ইলতুৎমিশের সময়কার এক ব্যক্তি ছিলেন এই বলবন। ইলতুৎমিশ সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বা শাসন কার্যে সহায়তা করার জন্য 40 জন অভিজাত কৃতদাসকে নিয়ে একটি চক্র তৈরি করেন, যার নাম 40 চক্র বা বন্দেগানি চাহেলগানি। এই বন্দেগানি চাহেলগানি বা 40 চক্র বা 40 জন অভিজাতের মধ্যে প্রধান ছিলেন এই গিয়াস উদ্দিন বলবন, এবং তিনি তার কূটনৈতিক দক্ষতায় তিনি একসময় দিল্লির সুলতানি সিংহাসনে বসেন এবং সুলতান পদে অধিষ্ঠিত হন। এই গিয়াসউদ্দিন বলবন ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতালোভী। 40 চক্রের প্রধান ছিলেন তিনি, এবং প্রধান হিসেবে তিনি ইলতুৎমিশের মৃত্যুর পর ইলতুৎমিশের কন্যা রাজিয়া, যারা সিংহাসনে বসেন, সেই রাজিয়া এবং রাজিয়ার পরে ইলতুৎমিশের অপর দুই পুত্র রুকনুদ্দিন ফিরোজ এবং আরাম শাহ, এদেরকে পতন ঘটান। বলবন ইলতুৎমিশের এই সমস্ত পুত্র কন্যারা যারা পরপর সিংহাসনে আসেন তাদেরকে পতন ঘটান, এবং পরবর্তী যে সুলতান ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসির উদ্দিন, তিনি সুলতান হন। তিনি সুলতান হলে এই গিয়াসউদ্দিন বলবন 1249 সালে নিজের কন্যার সাথে ইলতুৎমিশের ছোট পুত্র নাসির উদ্দিনের বিবাহ দেন এবং এই সুলতানকে তিনি জামাতা করে নেন, এবং নিজে নায়েব ই মামালিকাত অর্থাৎ দেশের প্রধান নায়েব বা প্রধান রাজকর্মচারী বা প্রধান উজিরে পরিণত হন। তিনি সুলতানের পরবর্তী যে কর্মচারী রয়েছে, গুরুত্বপূর্ণ কর্মচারী, সেই পদ তিনি দখল করেন, এবং পরবর্তীতে 1256 সালে গিয়ে তিনি নিজের জামাতা এবং সুলতান এই নাসির উদ্দিন মাহমুদকে তার 36 বছর বয়সে বিষ প্রয়োগ করে হত্যা করে নিজে বৃদ্ধ বয়সে প্রায় 60 বছর বয়সে তিনি দিল্লির সিংহাসনে বসেন 1266 সালে, এবং 1287 সাল পর্যন্ত তিনি প্রায় 21 বছর রাজত্ব করেন। তাই এই ছিল তার সিংহাসনে বসার গল্প। তবে সিংহাসনে তিনি যেভাবেই বসুক না কেন, বলবন কিন্তু একজন কৃতিত্ববান সুলতান ছিলেন এবং তিনি একজন যোগ্য শাসক ছিলেন। দিল্লির সুলতানি সিংহাসনে তিনি যখন বসেন তখন দেশের মধ্যে বিভিন্ন জায়গায় অরাজকতা দেখা দিয়েছিল, বিদ্রোহ দেখা দিয়েছিল, যেমনটা ঘটেছিল ইলতুৎমিশের সময়ে। এবং ইলতুৎমিশের মৃত্যুর পর তার অযোগ্য পুত্ররা যখন সিংহাসনে আসে তখন দেশের মধ্যে আবার বিশৃঙ্খলা দেখা দেয়। এইরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসেন, এবং সিংহাসনে বসে তিনি নিজের পারদর্শিতায় তিনি দেশের মধ্যে একের পর এক যে সমস্ত বিদ্রোহগুলো দেখা দিয়েছিল সেগুলোকে তিনি শক্ত হাতে দমন করে দেশের শান্তি শৃঙ্খলা স্থাপন করেন, সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেন। এই কারণে এই গিয়াসউদ্দিন বলবনকে বলা হয় দাস বংশের শ্রেষ্ঠ সুলতান, এমনটাই দাবি করছেন কিছু ঐতিহাসিক। এখন তার এই 21 বছরের তার এই দীর্ঘ রাজত্বকালের তার কৃতিত্বের বিভিন্ন দিকগুলো আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে দেখো বিদ্রোহ দমন। তা প্রথমে সেখানে রয়েছে মেওয়াটি দস্যু। তো এই সময় উত্তর ভারতে এই মেওয়াটি দস্যুদের আধিপত্য ছিল, এবং তারা রাস্তাঘাটে চুরি ডাকাতি করত, খুন জখম করত, বণিকদের সর্বস্ব লুণ্ঠন করত, এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রেখেছিল এই জনজীবনের মধ্যে।
বলবন কি করেন, দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বন জঙ্গল সাফ করে ফেলেন, মানে কেটে ফেলেন, এবং বিভিন্ন জায়গায় সেনা শিবির তৈরি করেন, রাস্তাঘাটগুলির নিরাপত্তা বৃদ্ধি করেন এবং মেওয়াটি দস্যুদের গ্রামের পর গ্রাম সেগুলোকে জ্বালিয়ে দেন এবং নৃশংসভাবে তিনি এই সমস্ত মেওয়াটি দস্যুদের দমন করে এই মেওয়াটি ভীতি থেকে দেশবাসীকে রক্ষা করেন। এটা তার একটা প্রধান গুরুত্বপূর্ণ কাজ ছিল। এরপরে দেখো দোয়াব, অর্থাৎ গঙ্গা যমুনার যে দোয়াব অঞ্চল, এই দোয়াব অঞ্চলের কৃষকরা এই সময় বিদ্রোহ করে। বলবন এই সমস্ত বিদ্রোহী কৃষকদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেন, বহু বিদ্রোহীকে নিষ্ঠুরভাবে হত্যা করে এই অঞ্চলেও কিন্তু শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। ফতেহারের হিন্দুরা বিদ্রোহ করে, এই বিদ্রোহকেও তিনি নিষ্ঠুরভাবে দমন করেছিলেন। এছাড়া কাটিয়ার, রোহিলখণ্ড এই সমস্ত অঞ্চলেও বিদ্রোহ দেখা দেয়, সেই সমস্ত বিদ্রোহ তিনি দমন করেছিলেন। এছাড়া ছিল খোক্কর উপজাতি, এই খোক্কর উপজাতির বিদ্রোহ যেটা উত্তর পশ্চিম ভারতে রয়েছে, এই খোক্কর উপজাতির বিদ্রোহকে তিনি দমন করেন এবং দেশের মধ্যে যে সমস্ত বিদ্রোহ প্রবণ অঞ্চল সেই সমস্ত জায়গায় তিনি কিছু নতুন দুর্গ নির্মাণ করেন। যেমন এখানে দুর্গের কথা বলা যায় কাম্পিল দুর্গ, যেটা মধ্য ভারতে রয়েছে, এবং পশ্চিমে রয়েছে পাঞ্জাবের পাতিয়ালায় রয়েছে, বিহার অঞ্চলে রয়েছে ভোজপুর, হ্যাঁ, জালোলি, এরকম বিভিন্ন অঞ্চলে তিনি দুর্গ নির্মাণ করে এই উপদ্রুত অঞ্চলগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তাই তার সময় গুরুত্বপূর্ণ মেওয়াটি দস্যুদের দমন করেন, দোয়াব অঞ্চলের কৃষক বিদ্রোহকে দমন করেন, ফতেহারের হিন্দু বিদ্রোহ দমন করেন, কাটিয়ার, রোহিলখণ্ড এবং খোক্কর উপজাতির বিদ্রোহকে তিনি দমন করেন। এইভাবে বিভিন্ন বিদ্রোহ দমনের ভিতর দিয়ে তিনি দেশের মধ্যে একটা সংহতি, শান্তি শৃঙ্খলা স্থাপন করেছিলেন। এরপরে দেখো রয়েছে অভিজাতদের ক্ষমতা হ্রাস। তা বলবন যখন 40 চক্রের সদস্য ছিলেন তখন থেকেই তিনি তুর্কি অভিজাতদের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে পরিচিত ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন দেশের বা সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে এই তুর্কি অভিজাতদের ক্ষমতা হ্রাস করতে হবে। এই কারণে তিনি অভিজাতদের মধ্যে সামাজিক মেলামেশা বন্ধ করে দেন, মদ্যপান বন্ধ করে দেন, অভিজাতদের মধ্যে বিবাহ বন্ধ করে দেন এবং তুর্কি অভিজাতদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে থাকেন। এবং একের পর এক নীতি, দেখো একে একে হত্যা, অর্থাৎ একের পর এক তুর্কি অভিজাতদেরকে গুপ্ত হত্যার মধ্য দিয়ে এই অভিজাতদেরকে তিনি ধ্বংস করেন এবং অভিজাতরা কোনো ভুল করলে, কোনো অপরাধ করলে তিনি তাদেরকে কঠোর শাস্তি দিতেন। যেমন এক্ষেত্রে আমরা বদাউনের এক শাসনকর্তা মালিক বকবক, তিনি এক কৃতদাসকে হত্যা করেছিলেন। এই অপরাধে গিয়াসউদ্দিন বলবন সুলতান এই বদাউনের শাসনকর্তা মালিক বকবককে প্রকাশ্যে বেত্রাঘাত করেন। এছাড়া অযোধ্যার হাদাত খা, তাকেও একই অপরাধে 500 বেত্রাঘাত এবং 20,000 টাকা জরিমানা করেন সুলতান। অর্থাৎ অভিজাতদেরকে মাথা তুলে দাঁড়াতে তিনি দেননি, তাদের ক্ষমতাকে তিনি খর্ব করেছিলেন। এই কারণে ঐতিহাসিক A.L. শ্রীবাস্তব অর্থাৎ আশীর্বাদ লাল শ্রীবাস্তব তিনি বলেছেন আমির ওমরাহদের যে 40 চক্র, সেই 40 চক্রকে গিয়াসউদ্দিন বলবন ধ্বংস করে দিয়েছিলেন। তা তার একটা অন্যতম কৃতিত্ব ছিল এই অভিজাতদের ক্ষমতা হ্রাস। সেটা তিনি কেন করেছিলেন? দেশের শান্তি শৃঙ্খলা স্থাপন করার জন্য বা রাষ্ট্রীয় ক্ষমতা সুলতানের হাতে রাখার জন্য এবং এদেরকে বাড়বাড়ন্ত হতে না দেওয়ার জন্য তিনি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন। এরপর দেখো রয়েছে দৈব অধিকার তত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ এই দৈব অধিকার তত্ত্ব। একটা প্রশ্ন হয়, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত দিল্লির সুলতানদের রাজতান্ত্রিক আদর্শটা কেমন ছিল, অর্থাৎ রাজতন্ত্র সম্পর্কে এদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। দেখো দিল্লিতে প্রথম দিককার যে সমস্ত সুলতানরা ছিলেন তাদের মধ্যে বলবনই সর্বপ্রথম এই রাজতন্ত্রের গুরুত্ব জনসমক্ষে তুলে ধরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সুলতানকে দেশের জনগণের থেকে আলাদা করে রাখতে হবে এবং রাজ পরিবার বা রাজতন্ত্র সম্পর্কে মানুষের মধ্যে যেমন একটা ভয় থাকবে, সমীহ থাকবে, সম্মান থাকবে, এগুলো না থাকলে রাজতন্ত্রকে টিকিয়ে রাখা যাবে না। তো এই কারণে তিনি প্রচার করেন বা তিনি বিশ্বাস করতেন এই দৈব অধিকার তত্ত্ব। দৈব অধিকার তত্ত্ব অর্থাৎ সুলতান হচ্ছেন দেবতার প্রেরিত একজন প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি।
তাই সুলতান তার কর্মের জন্য তিনি কারোর কাছে অর্থাৎ তার প্রজার কাছে কখনোই দায়ী থাকবেন না, জবাবদিহি করবেন না। সুলতান জবাবদিহি করবেন ঈশ্বরের কাছে, এবং সুলতান হচ্ছেন ঈশ্বরের প্রেরিত দূত বা প্রতিনিধি বা ঈশ্বরের ছায়া। এইভাবে তিনি এই দৈব অধিকার তত্ত্বে যেমন বিশ্বাস করতেন এবং এই তত্ত্ব বাস্তব ক্ষেত্রে তিনি কিন্তু প্রয়োগ করেছিলেন। তিনি কখনো সাধারণ মানুষের সাথে কথা বলতেন না। তার এই দীর্ঘ 21 বছরের রাজত্বকালে তিনি কখনো সাধারণ মানুষের সাথে একটি কথাও বলেননি। জিয়াউদ্দিন বার্নি, সুলতানি যুগের ঐতিহাসিক, তিনি এই কথা আমাদেরকে জানাচ্ছেন যে একটা সাধারণ মানুষের সাথে তিনি কোনো কথাই বলতেন না এবং সাধারণ মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখতেন। রাজপ্রাসাদকে সুসজ্জিত করে রেখেছিলেন, দামি গালিচা বা রাজপ্রাসাদের মাথার উপরে আগুন জ্বালিয়ে রাখা, পার্শ্বিক আদব কায়দা, এই সমস্ত তিনি কিন্তু রাজদরবারে চালু করেছিলেন। হাসি ঠাট্টা, আমোদ প্রমোদ, মদ্যপান এগুলোকে তিনি বন্ধ করে দিয়েছিলেন এবং রাজ দরবারে একটা গুরু গম্ভীর পরিবেশ তিনি কিন্তু তৈরি করে রেখেছিলেন। বলবান যখন সিংহাসনে আসতেন বা রাজ দরবারে আসতেন তখন উন্মুক্ত অশিধারী অর্থাৎ খোলা তলোয়ার হাতে কিছু সৈনিক অর্থাৎ বডিগার্ড, সুলতানের বডিগার্ড থাকতো। মানে সুলতান তার দেহরক্ষী বাহিনীর দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি দরবারে কিন্তু পদার্পণ করতেন। তাই একটা পরিবেশ তিনি কিন্তু সবসময় তৈরি করে রেখেছিলেন এবং রাজতন্ত্রকে স্বমহিমায় তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এবং সুলতানি সাম্রাজ্যে আমরা দেখেছি যে সুলতানদের উপরেও আরেকজন সুলতান ছিলেন, তিনি হলেন খলিফা, এবং সুলতানদের এই খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হতো। তো গিয়াসউদ্দিন বলবন বাগদাদের খলিফার কাছ থেকে অনুমোদন পত্র নিয়ে আসেন এবং নিজেকে পারস্যের বিখ্যাত যে আপ্রাশিয়র, সেই আপ্রাশিয়রের মানে একজন বীর ছিলেন আপ্রাশিয়র, তার বংশধর বলে নিজেকে কিন্তু দাবি করেছিলেন। এবং পারস্যের রাজদরবারের দুটি আদব কায়দা তিনি নিজের দরবারেও চালু করেন। একটা হচ্ছে পাইবস আর একটি হচ্ছে সিজদা। পাইবস কথার মানে হচ্ছে সুলতানের সামনে সুলতানের পদ চুম্বন করা, আর পাইবস কথাটির অর্থ হচ্ছে সুলতানের সামনে নত জানু হওয়া। সুলতানের সামনে কেউ এলে তাকে এই দুটি প্রথা অর্থাৎ পাইবস এবং সিজদা, এই প্রথা দুটি পালন করতে হতো এবং এইভাবে অভিজাত সাধারণ মানুষের থেকে সুলতানকে অনেক উঁচু আসনে তিনি কিন্তু বসাতে পেরেছিলেন। এটা তার একটা প্রধান কৃতিত্ব। এটাই ছিল রাজতান্ত্রিক আদর্শ এবং এটা কিন্তু আলাদাও একটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু আসতে পারে, বা বলবনের উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন হয়, এটি বলবনের রাজতান্ত্রিক আদর্শটি কেমন ছিল, তখন এই বিষয়গুলোকেই মেনশন করতে হবে। এছাড়া তিনি যে এই দৈব অধিকার তত্ত্বে বিশ্বাসী ছিলেন, সেই অধিকার তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য তিনি নায়েবত ই খুদাই অর্থাৎ খোদার নায়েব, খোদার প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি বলে নিজেকে ঘোষণা করেন এবং জিলিল্লাহ, জিলিল্লাহ কথার মানে হচ্ছে ঈশ্বরের ছায়া, ঈশ্বরের ছায়া হিসেবে নিজেটা উপাধি নেন জিলিল্লাহ। তা এইভাবে তিনি তার রাজতান্ত্রিক যে আদর্শ সেই আদর্শকে প্রতিষ্ঠা করেন, যেটা তার অন্যতম একটা কৃতিত্ব। এরপরে দেখো গুপ্তচর নিয়োগ। গিয়াসউদ্দিন বলবন সারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য তিনি এই গুপ্তচর নিয়োগ করেন। এই গুপ্তচরদের বলা হতো বারিদ। এই বারিদ বা গুপ্তচরেরা রাজকর্মচারী, সাধারণ মানুষ এবং বণিক, ব্যবসায়ী, দেশের সমস্ত মানুষের উপরে নজরদারি করতেন এবং তাদের খবরাখবর এনে সুলতানকে দিতেন। তাই এখানে ঐতিহাসিক স্টানলি লেনপুল একটা কথা বলেছেন যে বলবনের রাজ্যে এমন কিছু ঘটতো না যে খবর গুপ্তচররা রাখতেন না। তা গুপ্তচরের নিয়োগ করে তিনি দেশের সমস্ত খবর সংগ্রহ করার ব্যবস্থা করেন এবং এক্ষেত্রে গুপ্তচররা যদি কোনো ভুল করতেন তবে সেখানে গুপ্তচরদেরকে কিন্তু তাদেরকেও কঠোর শাস্তি কিন্তু এখানে দেওয়া হতো। এইভাবে দেশের মধ্যে গুপ্তচর নিয়োগ করার ফলে সাধারণ মানুষও ভয়ে ভীত হয়ে থাকতো, তারা সাবধান থাকতেন, ফলে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কিন্তু অনেক সহজ হয়েছিল। এরপরে দেখো যে বিষয়টা রয়েছে, যে পয়েন্টটা, সেটি হচ্ছে সামরিক সংগঠন। তা বলবান জানতেন যে দেশের মধ্যে এত বড় ভারতবর্ষকে পরিচালনা করতে গেলে, রাজতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে একটা সুগঠিত সেনাবাহিনী দরকার। এই কারণে তিনি সেনাবাহিনীতে আমূল পরিবর্তন ঘটান
এবং এক্ষেত্রে পদাতিক অশ্বারোহী বাহিনীকে ঢেলে সাজান এবং সৈনিকদের কার্যকারিতা বাস্তবে কতটুকু রয়েছে সেটা জানার জন্য তিনি একটা স্পেশাল কর্মচারী বা একটা বিশেষ ধরনের কর্মচারী নিয়োগ করেন, যাদের কাজ ছিল এই সামরিক বাহিনীর গুণগত মান পরীক্ষা করা, সৈনিকদের কোয়ালিটি বা মানকে পরীক্ষা করা। এবং তিনি কি করতেন, নিয়মিতভাবে মানে বলবন নিয়মিতভাবে সেনাবাহিনীর মধ্যে যে মহড়া হতো, যে কুসকা আওয়াজ হতো, সেই কুসকা আওয়াজের প্রচলন করেছিলেন। এবং তিনি রক্ত ও লৌহ নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি জানতেন ব্লাড এবং আয়রন পলিসি অর্থাৎ যে যুদ্ধ নীতির মধ্য দিয়েই একমাত্র দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই তিনি এই যুদ্ধনীতি বেছে নেন। রক্ত লৌহ নীতির দ্বারা অর্থাৎ তার সেনাবাহিনীর দ্বারা তিনি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন করেছিলেন, সংহতি স্থাপন করেছিলেন। এছাড়া দেখা যায় যে সেনাবাহিনীর মধ্যে আগে একটা প্রথা ছিল জায়গির প্রথা, অর্থাৎ সেনারা বেতনের পরিবর্তে জায়গির পেতেন। বলবান কি করলেন, যে সমস্ত অযোগ্য জায়গিরদার বা যে সমস্ত অকমর্ণ জায়গিরদার তাদেরকে পদচ্যুত করলেন, তাদের জায়গিরকে বাজেয়াপ্ত করলেন। হ্যাঁ, এবং দেওয়ান ই আর্জ অর্থাৎ যুদ্ধমন্ত্রী, সুলতানি সাম্রাজ্যের যুদ্ধমন্ত্রীকে বলা হয় দেওয়ান ই আর্জ। এই দেওয়ান ই আর্জ পদে তিনি ইমাদ উল মুলক নামে একজন দক্ষ সেনাপতিকে নিয়োগ করেন এবং সুলতানি সাম্রাজ্যের সম্প্রসারণে এবং সংহতি সাধনে এই যুদ্ধমন্ত্রী ইমাদ উল মুলক একটা বিশেষ ভূমিকা নিয়েছিল বলবনের সময়। এরপরে দেখো যে পয়েন্টটা আমরা দেখব সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, অর্থাৎ দেশের মধ্যে শাসন ব্যবস্থাকে ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেন। কি পদক্ষেপ নেন? শাসন ব্যবস্থা কারা টিকিয়ে রাখবে? সুলতানের কর্মচারীরা। তাহলে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তিনি কিন্তু বিশেষ নজর দিয়েছিলেন। কোনো সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষকে তিনি কখনো রাজপদে বসাতেন না, কর্মচারী হিসেবে নিয়োগ করতেন না। বেশিরভাগ সময় তিনি উচ্চ বংশজাত ব্যক্তিদেরকেই সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ করেছিলেন এবং এই কর্মচারীদের যোগ্যতা কতটুকু রয়েছে সেই যোগ্যতা যাচাই করার ব্যবস্থাও তিনি করেছিলেন, তাদের বদলি করার ব্যবস্থা করেছিলেন এবং কোনো কর্মচারী যাতে খুব ক্ষমতাশালী না হয়ে উঠতে পারে সেদিকেও তিনি কিন্তু বিশেষ নজর দিয়েছিলেন। এছাড়া প্রাদেশিক যে সমস্ত শাসনকর্তারা ছিল, বিভিন্ন প্রদেশগুলো ছিল, তাদেরও কিন্তু নিয়মিতভাবে প্রতিবেদন পাঠাতে হতো দিল্লিতে। বলবন কি করতেন, সাধারণত প্রদেশগুলোতে মানে যুবরাজদেরকে বসিয়েছিলেন। যেমন তার পুত্র ছিল, ছোট পুত্র বুগরা খা, তাকে বাংলাদেশের শাসনকর্তা হিসেবে তিনি নিয়োগ করেছিলেন। তো এইভাবে যোগ্য কর্মচারী, এক কথায় যোগ্য কর্মচারী নিয়োগের মধ্য দিয়ে তিনি দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এরপরে দেখো যে পয়েন্টটা রয়েছে বাংলার বিদ্রোহ। তাই এই বলবনের রাজত্বকালে 1278 সালে বাংলাদেশের শাসনকর্তা তুঘরিল খা তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং নিজের নামে খুতবা পাঠ করেন। বলবন এই তুঘরিলের বিরুদ্ধে দুবার অভিযান পাঠান কিন্তু ব্যর্থ হন। শেষে তিনি নিজে 3 লক্ষ সেনা নিয়ে এই বাংলাদেশ আক্রমণ করেন, তুঘরিল খাকে পরাজিত ও নিহত করেন। এবং এখানে দেখা যাচ্ছে যে সেই সময় বাংলাদেশের যে রাজধানী ছিল লখনৌতি, সেই লখনৌতি থেকে 2 কিলোমিটার মানে তার যে রাজপথ, সেই পথের ধারে 2 কিলোমিটার পর্যন্ত শুলে চড়ানো ছিল এই তুঘরিলের পরিবার, আত্মীয় স্বজন এবং তার অনুচর বর্গের দেহ। একটা মানে এমন একটা ভয়াবহ দৃশ্য যা মানুষ কখনো দেখেনি, এমনটা দাবি করছেন জিয়াউদ্দিন বার্নে। এবং কি হয়, বাংলাদেশে দখল করে গিয়াসউদ্দিন বলবান নিজের ছোট পুত্র বুগরা খাকে বাংলাদেশের শাসনকর্তা হিসেবে নিয়োগ করে তিনি আবার দিল্লিতে ফিরে যান। তার সময়ে অর্থাৎ বলবনের সময় একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বা পদক্ষেপ ছিল এই বাংলার বিদ্রোহ দমন। এরপরে দেখো রয়েছে মঙ্গল আক্রমণ প্রতিরোধ। তো এই সময় উত্তর পশ্চিম ভারত দিয়ে বারবার ভারতবর্ষে মঙ্গল আক্রমণ হতো। এই মঙ্গল জাতিকে ঠেকানোর জন্য তিনি উত্তর পশ্চিম ভারতে মুলতান, দীপালপুর এখানে নতুন কিছু দুর্গ নির্মাণ করেন এবং এখানকার শাসনকর্তা হিসেবে তার বড় ছেলে বা পুত্র মোহাম্মদকে এখানে নিয়োগ করেন। আর সামানা বলে আরেকটি অঞ্চলেও দুর্গ নির্মাণ করা হয় মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য এবং সেখানে
পুত্র বুগরা খাঁকে কিন্তু নিয়োগ করা হয়েছিল। তো এখানে দেখো এরপরে যেটা দেখা যাচ্ছে যে শিল্প সংস্কৃতি, পরের পয়েন্ট আমরা দেখব শিল্প সংস্কৃতি। তাই এমন একজন সামরিক প্রধান সুলতান, তিনি কিন্তু শিল্প সংস্কৃতিরও পৃষ্ঠপোষকতা করেছেন। মধ্য এশিয়ায় যেখানে মঙ্গলরা থাকতো, তাদের দ্বারা বিতাড়িত হয়ে অনেক ঐতিহাসিক, অনেক কবি তারা কিন্তু ভারতবর্ষে এসেছেন, বা অনেক সম্রাটও মঙ্গলদের আক্রমণে বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসেছেন এবং বলবন তাদেরকে আশ্রয় দিয়েছেন। এক কথায় বলবন জ্ঞানীগুণী মানুষের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এখানে কয়েকজন ব্যক্তির নাম করা যায়, যেমন হাসান নিজামি এবং মিনহাজুল সিরাজ, কবি আমির খসরু, যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, এই সমস্ত ব্যক্তিরা গিয়াসউদ্দিন বলবনের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনের বহুমুখী প্রতিভার মধ্যে শিল্প সংস্কৃতির যে পৃষ্ঠপোষকতা, সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাই। এরপরে আমরা শেষ যে অংশটা দেখব, মোট আমরা 10টা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করছি। বিদ্রোহ দমন, অভিজাতদের ক্ষমতা হ্রাস, দৈব অধিকার তত্ত্ব, গুপ্তচর নিয়োগ, সামরিক সংগঠন, সুশাসন প্রতিষ্ঠা, বাংলার বিদ্রোহ দমন, মঙ্গল আক্রমণ, শিল্প সংস্কৃতি, এই 9টা হচ্ছে তার উপরে আলোচনা করলাম। এবার দেখব সমালোচনা। দেখো, সমালোচনা থাকেই, প্রতিটা সুলতান কেউ নিখাদ নয়। গিয়াসউদ্দিন বলবনকেও নানাভাবে সমালোচনা করা হয়েছে। বলা হয় যে তিনি সুযোগ থাকা সত্ত্বেও তিনি কিন্তু সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটাননি, এবং দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে তিনি কোনো নতুন নীতিও গ্রহণ করতে পারেননি। মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য তার যে প্রচেষ্টা, সেটা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এছাড়া তিনি তুর্কি অভিজাতদের ক্ষমতা হ্রাস করে বংশ কৌলিন্যকে বেশি গুরুত্ব বা মর্যাদা দেওয়াতে শাসন ব্যবস্থার ভিত্তিটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। তো এগুলো ছিল তার বিরুদ্ধে সমালোচনা। কিন্তু তার পক্ষে কি বলা যায়, যে তিনি এগুলো সত্ত্বেও তিনি একজন সুশাসক ছিলেন, একটা সুযোদ্ধা ছিলেন, একজন ভালো রাষ্ট্রনীতিবিদ ছিলেন। তা এবং এগুলোর ভিতর দিয়ে তিনি সুলতানি সাম্রাজ্যের যে সংহতি, সেই সংহতিকে স্থাপন করেছিলেন। সুলতানি সাম্রাজ্যের সংহতি তিনি রক্ষা করতে পেরেছিলেন, এবং রাজতন্ত্রকে, রাজ পরিবারকে, রাজতন্ত্রকে একটা মহান প্রাতিষ্ঠানিক ভিত্তি তিনি কিন্তু দিতে পেরেছিলেন। এইভাবে দেখা যায় যে তিনি ন্যায় বিচারও প্রতিষ্ঠা করছেন, এবং ন্যায় বিচারের ভিতর দিয়ে তিনি সুলতানি সাম্রাজ্যকে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে পেরেছিলেন। এই কারণে অনেক ঐতিহাসিক তাকে বলছেন দাস বংশের শ্রেষ্ঠ সুলতান। ঐতিহাসিক কে এ নিজামী অর্থাৎ খালিক আহমেদ নিজামী তিনি বলছেন বলবান এমন কিছু করেননি যার জন্য তিনি বিখ্যাত হতে পারেন। আবার এখানে ঐতিহাসিক শ্রীবাস্তব, এ এল শ্রীবাস্তব, তিনি আবার বলছেন যে বলবনের কোনো গঠনমূলক প্রতিভা ছিল না। তবে এইসব সমালোচনা সত্ত্বেও এই কথা বলা যায়, মানে তার পক্ষে কথা বলা যায় যে বলবন দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি তিনি রক্ষা করতে পেরেছিলেন, এবং সুলতানি যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি তিনি কিন্তু দিতে পেরেছিলেন। এছাড়া দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিতর দিয়ে তিনি একজন মহান শাসকে পরিণত হন, দাস বংশের শ্রেষ্ঠ সুলতানে পরিণত হন। তা ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এবং সেই কথার ভিতর দিয়ে আমরা অ্যান্সার শেষ করব বা আলোচনা শেষ করব। ঈশ্বরী প্রসাদ বলছেন একজন সুশাসক, সুযোদ্ধা, কূটনৈতিক হিসেবে তিনি দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে পতন, সেই পতনকে তিনি রক্ষা করেছিলেন। পতনের হাত থেকে দিল্লির সুলতানি সাম্রাজ্যকে তিনি বাঁচাতে পেরেছিলেন, এবং দিল্লির সুলতানির যে শিশু চারা গাছ, সেই চারা গাছকে তিনি রক্ষা করতে পেরেছিলেন, এবং এইভাবে রক্ষা করে তিনি মধ্যযুগের ভারতের ইতিহাসে তিনি একটা স্থায়ী আসন লাভ করতে পেরেছিলেন। এই ছিল বলবনের কৃতিত্ব। এবার বলবনের উপরে এই তার কৃতিত্ব বা তার এই সংহতি সাধনে তার ভূমিকা কতখানি, তার উপরে 20 নম্বরের 1000 ওয়ার্ডের যে অ্যান্সার, সেটাই তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনের জন্য গিয়াসউদ্দিন বলবন কি কি পন্থা অবলম্বন করেছিলেন, তিনি কতদূর সফলতা লাভ করেছিলেন, অথবা তুমি কি মনে করো যে বলবনের নীতির সার কথা ছিল সংহতি সাধন, তার ব্যবস্থা কতদূর ফলপ্রসূ হয়েছিল? উত্তর, দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে গিয়াসউদ্দিন বলবনের 22 বছরের শাসনকাল এক গৌরবময় স্থান অধিকার করে আছে।
বলবনের সিংহাসন আরোহণের সঙ্গে সঙ্গে দিল্লির সুলতানি সাম্রাজ্যের এক সুদৃঢ় কেন্দ্রীয় শাসনের যুগ শুরু হয়। সামান্য একজন কৃতদাস হিসেবে জীবন শুরু করে তিনি ব্যক্তিত্ব, বিচক্ষণতা এবং কর্মদক্ষতার দ্বারা দিল্লির সুলতান পদে উন্নীত হয়েছিলেন এবং সাফল্যের সাথে প্রায় 4 দশক কাল সুলতানি সাম্রাজ্যের নিয়ন্ত্রক রূপে অতিবাহিত করেছিলেন। 1265 খ্রিস্টাব্দে নাসির উদ্দিনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন যখন সিংহাসন লাভ করেন তখন তার সিংহাসন মোটেই নিষ্কণ্টক ছিল না। এই সময়ে এক চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ করছিল। ইলতুৎমিশের মৃত্যুর পর থেকে অর্থাৎ 30 বছর ধরে দেশে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল এবং রাজকোষ শূন্য হয়ে পড়েছিল। তুর্কি সামন্তদের ক্রমবর্ধমান ঔদ্ধত্য, দিল্লির সন্নিকটে মেওয়াটি দস্যুদের ক্রমবর্ধমান উপদ্রব, মঙ্গল আক্রমণের সম্ভাবনা ইত্যাদি সমস্যা সাম্রাজ্যের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল। ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির মতে সরকারের শাসন ক্ষমতার প্রতি জনসাধারণের ভীতি ছিল দেশের সুশাসন ও গৌরবের মূল ভিত্তি। এ যুগে সব মানুষের মন থেকে এই ভীতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তার ফলে দেশে এক চরম দুরবস্থা দেখা দিয়েছিল। দেশের এই পরিস্থিতিতে বলবন প্রথমেই জনচিত্তে অর্থাৎ জনগণের মনে শাসক শ্রেণীর প্রতি ভীতির উদ্রেক করে রাজশক্তিকে সুদৃঢ় করতে মনোযোগী হন। রাজতন্ত্রের প্রতি জনসাধারণের আনুগত্য সৃষ্টি করার জন্য বলবন রাজদরবারে পার্শ্বিক রীতিনীতির প্রবর্তন করেন এবং আচার আচরণে তিনি বুঝিয়ে দেন যে রাজা কারোর সম্প্রদায়ভুক্ত নয়। তিনি ঘোষণা করেন যে রাজার প্রতি মানবিক সম্ভ্রান্ত ও মর্যাদার জনসাধারণের আনুগত্য সুনিশ্চিত করে তুলতে পারে। ডক্টর কে এ নিজামীর মতে বলবনের রাজদরবার ছিল এক গুরু গম্ভীর সভা, যেখানে হাস্য কৌতুক অজ্ঞাত ছিল, দ্রুত ক্রীড়ার কোনো স্থান ছিল না। বলবন রাজদরবারে আচার আচরণে বিন্দুমাত্র উচ্ছৃঙ্খলা সহ্য করতেন না। রাজদরবারে তিনি সিজদা ও পাইবক্স রীতির প্রবর্তন করেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে রাজদরবারে এক নতুন ঐতিহ্য সৃষ্টি করতে সক্ষম হন। প্যারা করে বলবন বুঝেছিলেন যে রাজকীয় মর্যাদা ও শক্তি বৃদ্ধির পক্ষে প্রধান বাধা ছিল গর্বিত তুর্কি আমিরদের ক্রমবর্ধমান ক্ষমতা। শাসন ক্ষমতাকে সুদৃঢ় ও সুসংহত করার জন্য এবং 40 জনের গোষ্ঠীভুক্ত আমিরদের ক্ষমতা ও মর্যাদা খর্ব করার জন্য বলবন নানাবিধ পন্থা অবলম্বন করেন। বলবনের শক্তি তুর্কি অভিজাত শ্রেণীর সমর্থনের উপর নির্ভরশীল থাকা সত্ত্বেও সুলতানকে কয়েকটি ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথমত, পূর্ববর্তী আমলে সংঘটিত সুলতান ও অভিজাতদের মধ্যে বিবাদ বিসংবাদের পুনরাবৃত্তি ঘটতে না দেওয়া। দ্বিতীয়ত, দিল্লির সিংহাসন নিয়ে তার উত্তরাধিকারী ও অভিজাতদের মধ্যে প্রতিযোগিতার সম্ভাবনা দূর করা। এবং তৃতীয়ত, সীমান্ত অঞ্চলে তুর্কি অভিজাতদের একচেটিয়া অধিকার খর্ব করা। বলবন প্রথমেই ইলতুৎমিশের পরিবারবর্গকে নিষ্ঠুরভাবে হত্যা করেন এবং তারপর 40 চক্রের প্রভাবশালী ও ক্ষমতাশালী অভিজাতদের একে একে হত্যা করে এই সংস্থার উপর আঘাত হানেন। সুলতান অধস্তন তুর্কিদের 40 চক্রের ক্ষমতার সাথে সমতা রাখার জন্য গুরুত্বপূর্ণ পদে আসীন করেন এবং 40 চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বলবন বদাউনের শাসনকর্তা মালিক বকবক, অযোধ্যার শাসনকর্তা হায়বত খাকে বিষ প্রয়োগ করে হত্যা করে রাজতন্ত্রের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি করেন। অভিজাতদের ক্ষমতাকে চূর্ণ করার জন্য তিনি নিকট আত্মীয় শের খাকে বিষ প্রয়োগে হত্যা করতে দ্বিধাবোধ করেননি। প্যারা করে দূরদৃষ্টি সম্পন্ন শাসক হিসেবে বলবন এক সুদক্ষ সেনাবাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন ও মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য এক সুসংগঠিত সেনাবাহিনী অপরিহার্য হয়ে দাঁড়িয়েছিল। ইতিপূর্বে যেসব উচ্চপদস্থ বিশ্বস্ত সামরিক কর্মচারী দক্ষতার পরিচয় দিয়েছিলেন, বলবন তাদের নবগঠিত অশ্বারোহী ও পদাতিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে আসীন করেন। সুলতান দুর্ধর্ষ মেওয়াটি দস্যুদের উপদ্রব বন্ধ করার জন্য গোপালগির অঞ্চলে একটি দুর্গ নির্মাণ করেন এবং দিল্লির কাছাকাছি অঞ্চলগুলোতে চৌকি স্থাপন করেন। শক্তিশালী সুগঠিত সেনাবাহিনীর সহায়তা
বলবন বা সহায়তায় বলবন কয়েক বছরের মধ্যে কাম্পিল্য, পাতিয়ালি, ভোজপুর, কাটিয়ার এবং উত্তরাঞ্চলে শান্তি ও স্থিতি ফিরিয়ে আনতে সমর্থ হন। প্যারা করে দেখো, বলবন প্রবর্তিত ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক হলো গুপ্তচর বাহিনী নিয়োগ। এই গুপ্তচর বাহিনী নিয়মিত রাজ্যের গোপন সংবাদ সুলতানকে পরিবেশন করতে থাকে। সুলতান রাজ্যের সব অঞ্চলের গোপন সংবাদ, অন্যায়, অবিচার প্রভৃতি অতি অল্প সময়ের মধ্যে অবহিত হতেন। গুপ্তচরেরা আবার যাতে সঠিক সংবাদ পরিবেশন করে ও কর্তব্য পালন করে সেদিকে সুলতান কঠোর দৃষ্টি রাখতেন। এমনকি সুলতানের পুত্র বুগরা খাঁর গতিবিধি লক্ষ্য রাখার জন্য ও তার সুলতানকে ঠিকমতো জানাবার জন্য বিশেষ গুপ্তচর বাহিনী নিয়োগ করা হয়। এর ফলে দেশে নানা ধরনের অপরাধের সংখ্যা হ্রাস পায়। গিয়াসউদ্দিন বলবনের আর একটি বিশেষ পদক্ষেপ হলো সামরিক বাহিনীর সংস্কার। তিনি সামরিক বিভাগকে সুগঠিত করার জন্য ইমাদ উল মুলক নামে এক অত্যন্ত যোগ্য ব্যক্তিকে সামরিক বিভাগের মন্ত্রী পদে নিযুক্ত করেন। এই সামরিক মন্ত্রী সর্বাগ্রে সৈন্য নিয়োগ, বেতন, উপযুক্ত সামরিক সরঞ্জামের সৃষ্টি করেন। তিনি কঠোর নিয়মাবর্তিতা প্রয়োগ করে সেনাবাহিনীকে শক্তিশালী করতেও সমর্থ হন। সুলতান যেসব সামরিক ব্যক্তি রাজ্য কর্তৃক ভাতা, জমি ভোগ করতেন অথচ প্রয়োজনে রাষ্ট্রকে সাহায্য দিতেন না, সেই সব সামরিক ব্যক্তির তালিকা তৈরি করার নির্দেশ দেন। যারা শুধুমাত্র যুবক এবং সামরিক সাহায্যের উপযুক্ত তাদেরকে সুলতান জায়গির ভোগ করার অধিকার প্রদান করেন। প্যারা করে, দিল্লির সুলতানি সংহতি বিধানের জন্য বলবনের পদক্ষেপ হল বঙ্গদেশের বিদ্রোহ দমন। বলবনের বার্ধক্য ও মঙ্গল আক্রমণের সুযোগ নিয়ে বাংলাদেশের শাসনকর্তা তুঘরিল খাঁ বিদ্রোহ ঘোষণা করেন। বলবন সসৈন্যে তুঘরিলের বিরুদ্ধে অগ্রসর হন। তুঘরিল রাজধানী লখনৌতি ত্যাগ করে সোনারগাঁওয়ে পলায়ন করেন। বলবন তুঘরিলের পশ্চাৎ ধাবন করে তুঘরিলকে উড়িষ্যা অভিমুখে পলায়ন করতে বাধ্য করেন। অবশেষে তিনি অতর্কিতে আক্রমণ করে তুঘরিলের সেনাবাহিনীকে পরাস্ত এবং তুঘরিলকে নিহত করেন 1280 খ্রিস্টাব্দে। বলবন তার পুত্র বুগরা খাঁকে বাংলার শাসনকর্তা নিয়োগ করে বাংলায় দিল্লির আধিপত্য স্থাপন করেন। গিয়াসউদ্দিন বলবন তার শক্তি ও বুদ্ধি দ্বারা মঙ্গল আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যবস্থা নিয়েছিলেন। লাহোর অধিকারের পর মঙ্গলরা বিপাশা নদী পেরিয়ে দিল্লির উপর ঝাঁপিয়ে পড়তে পারত। সুতরাং সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে বলবন ভাতিন্ডা, সুনাম ও সামানার জরাজীর্ণ দুর্গগুলোর সংস্কার সাধন করেন এবং এই সব দুর্গে প্রচুর সংখ্যক সৈন্যবাহিনী মোতায়েন করে মঙ্গলদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা করেন। বলবন মঙ্গলদের গতিবিধির উপর সজাগ দৃষ্টি রেখেছিলেন এবং মঙ্গল আক্রমণের প্রায় তিনি দীর্ঘস্থায়ী কোনো সামরিক অভিযান পরিচালনায় কোনো অংশগ্রহণ করেননি। ডক্টর ঈশ্বরী প্রসাদ প্রমুখের মতে বলবনই বৈজ্ঞানিক সীমান্ত রক্ষার এমন সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ করেন যে মঙ্গলরা তার সময় ভারতে প্রবেশ করতে পারেনি। প্যারা করে দেখো, বলবন নিঃসন্দেহে একজন প্রশাসক এবং সফল রাজনীতিবিদ ছিলেন। তুর্কি অভিজাতদের স্বাধীনতা স্পৃহা দমন করে এবং সুপরিকল্পিত ব্যবস্থার দ্বারা উত্তর পশ্চিম সীমান্তের নিরাপত্তা বিধান করে দিল্লির সাম্রাজ্যকে সংহতি দান করেছিলেন। ডক্টর পি শরণ বলেন, বলবন সমকালীন কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী শক্তি সমূহকে দমন করে এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করে তার পূর্বসূরিদের ত্রুটি থেকে দিল্লির শিশু সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। কিন্তু যথেষ্ট কৃতিত্বের অধিকারী থাকা সত্ত্বেও বলবনের সাম্রাজ্যে দাঁড়িয়েছিল এক দুর্বল ভিত্তির উপর। ডক্টর কে এ নিজামী, ডক্টর হাবিবুল্লাহ প্রমুখ মনে করেন যে বলবন বংশ কৌলিন্যের প্রতি অধিক গুরুত্ব দিয়ে এবং সরকারি উচ্চ পদে অতুর্কিদের নিয়োগ না করে বিরাট ভুল করেছিলেন। তিনি কোনো নতুন রাজ্য দিল্লির সুলতানির সাথে যুক্ত করেননি এবং মঙ্গল আক্রমণের বিরুদ্ধে সেনাপতিরা প্রকৃত সাফল্য পায়নি। বলবনের সামরিক শক্তি যথেষ্ট সবল বা উপযুক্ত ছিল না। তুর্কিদের সার্বিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে গিয়ে বলবন ইলতুৎমিশের আদর্শকে অনুসরণ করতে চেয়েছিলেন। বলবনের তীব্র অতুর্কি বিদ্বেষ এবং ঘৃণা ধর্মান্তরিত মুসলমান সম্প্রদায়কে তুর্কি বিরোধী করে তুলেছিল, যার পরিণতি ঘটে খলজি বিপ্লবের মাধ্যমে। পুলিশি দায়িত্ব পালন করে বলবন আইন শৃঙ্খলা রক্ষা করলেও তিনি শাসন নীতিতে তেমন কোনো উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে পারেননি। বলবনের রাষ্ট্র প্রজার অভাব ছিল।
প্রজ্ঞার অভাব ছিল, বলবনের রাষ্ট্রপ্রজ্ঞার অভাব ছিল। অন্ধ জাতি চেতনা তার দৃষ্টিকে আচ্ছন্ন করে রাখার ফলে তিনি দেশে বিদেশে সংগঠিত সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনগুলোকে দেখতে পাননি। অধ্যাপক এ.এল. শ্রীবাস্তবের মতে আমির খসরু, আমির হাসানের মতো কবি সাহিত্যিক বলবনের পৃষ্ঠপোষকতা অর্জন করলেও সাহিত্যের অঙ্গনকে সমৃদ্ধতর করার জন্য তিনি উদ্যম বা অর্থ ব্যয় করেননি। প্যারা করে কিন্তু একথা সত্ত্বেও বলা যায় বলবনি দিল্লির সাম্রাজ্যকে তৎকালীন সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার করে এক নতুন জীবন দান করেছিলেন। তিনি দিল্লির সুলতানি সাম্রাজ্যের পক্ষে বিপজ্জনক শক্তিগুলোর মূল উচ্ছেদ করে শান্তি ও প্রগতি যুগের সূচনা করেন। তিনি প্রকৃতপক্ষে সুলতানি সাম্রাজ্যের রাষ্ট্রীয় ব্যবস্থায় এক নতুন রূপ দিয়েছিলেন। দিল্লি সাম্রাজ্যের অধীশ্বর হিসেবে আলাউদ্দিন খলজি যে সাফল্য অর্জন করেছিলেন তার ভিত বলবন তৈরি করেছিলেন, একথা বললে অতুক্তি হবে না। এই ছিল গিয়াসউদ্দিন বলবনের অবদান বা দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনে গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব। 20 নম্বরে কোশ্চেন অ্যান্সার নিয়ে সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।